প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রতন তালুকদার লাইভে। জুলাই মাস আবার ফিরে এলো 2 বছর পর। বিপ্লব, অভ্যুত্থান, দ্বিতীয় স্বাধীনতা, অনেক কথাবার্তা আমরা জুলাই নিয়ে শুনি। তারপর বলবো, জুলাইয়ে প্রাণহানি ঘটেছিল, অনেকেই শহীদ হয়েছে। আমি শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি, শহীদ পরিবারের প্রতি সমবেদনা এবং যারা বিভিন্নভাবে সেই আন্দোলনে আহত হয়েছেন তাদের প্রতিও সমবেদনা জানাচ্ছি। আসলে জুলাইয়ে কি হয়েছিল আমি যদি বলি, জুলাইয়ে যা হয়েছিল তা 69-এ হয়েছিল। গণ অভ্যুত্থান 6 দফা 11 দফার ভিত্তিতে পাকিস্তানকে বুঝিয়ে দেওয়ার যে আন্দোলনটা হয়েছিল, তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী, না সরি, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বাধ্য হয়েছিলেন 70-এ একটি নির্বাচন দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের ইতিহাসে কিন্তু অনেক আন্দোলন হয়েছে। বাঙালি জাতি, বাংলাদেশের ভূখণ্ডে যারা বসবাস করে, তাদের মতো এত রাজনৈতিক ত্যাগ, অধিকারের জন্য আন্দোলন এবং দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে একটি নিজদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য বাঙালি জাতিকে দীর্ঘ রাস্তা হাঁটতে হয়েছে। সেই রাস্তাটি 47-এর দেশ বিভাগের পর খুব বেশি দিন যেতে হয়নি আমাদের। 47 থেকে 52 পর্যন্ত আসেন এটি চূড়ান্ত আন্দোলন। 54-র আমাদের যুক্তফ্রন্ট, আগরতলা ষড়যন্ত্র মামলা, 62-র শিক্ষা আন্দোলন থেকে শুরু করে 66-র ঐতিহাসিক 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর গণ আন্দোলন, 71-এর স্বাধীনতা, এই পর্যন্ত আমাদের ইতিহাস রক্তাক্ত। তারপরও রক্তাক্ত হয়নি স্বাধীন দেশ তা নয়, হয়েছে, বারবার হয়েছে। 71-এর স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি সরকার গঠিত হয়। বঙ্গবন্ধুর হাতে তখন কি ছিল? আলাউদ্দিনের আশ্চর্য চেরাগ তার হাতে ছিল না। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, চারিদিকে সন্তান হারা মায়ের ক্রন্দন, স্বামী হারা বোনের আর্তনাদ, ছেলে হারা মায়ের যে আজাহারি, সবকিছু মিলিয়ে সুখ, আনন্দ, বেদনায় আমাদের আকাশ বাতাস ছিল ভারী। তারপরেও নতুন সূর্যের যে উদয়, সেই সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, তুমি সেই বাংলাদেশ, বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ আর জীবনানন্দের রূপসী বাংলা দিয়েই কিন্তু বাংলাদেশের অভ্যুদয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা তুলে দাঁড়ায়। জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সদস্য লাভ করে আমরা স্বীকৃতি পাই সারা বিশ্বের। মুষ্টিমেয় কতিপয় রাষ্ট্র আমাদেরকে স্বীকৃতি দেয়নি, কিন্তু আমরা স্বীকৃতি পেয়েছি। যাই হোক, বলছিলাম জুলাই নিয়ে।
জুলাই আন্দোলন হলো। আচ্ছা ভাই, ছাত্র আন্দোলনকে আমাদের দেশে আগে হয় না? 69 বাদ দেন, 69 যদি বাদও দেই, আমাদের দেশে একটি বৃহৎ ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানের স্বৈরাচার বলে কথিত এরশাদকে 90-এর গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত করতে হয়েছে এবং হয়েছেন, তিনি জেলেও গিয়েছেন। আচ্ছা বলুন তো, 24-এর আন্দোলন আর 90-এর আন্দোলনের মাঝে কি ফারাক? একটি ফারাক, 24-এর আন্দোলন অনেক লোক মারা গিয়েছে, বিতর্ক রয়েছে, অনেক অনেক বিতর্ক। সেই বিতর্কের সঙ্গে আমি নিজেও ব্যক্তিগতভাবে কোনো কোনো বিষয়ে একমত। বিশেষ করে 24-এর ছাত্রদের যে আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শুরুটা হয়েছিল কোটা। শুধু মুক্তিযোদ্ধাদের সন্তানরাই কেন কোটা ভিত্তিক সর্বত্র প্রভাব বিস্তার করবে? কেন মেধাবী ছাত্ররা সেই অবস্থানে থাকবে না বা অবহেলিত হবে? সেই তো ছিল থিম। সেটা সেটা নাম দেওয়া হয়েছিল কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একেবারে গতানুগতিক ছাত্র সংগঠনগুলির নেতৃত্বকে পাশ কাটিয়ে সাধারণ ছাত্রদের মাঝ থেকে উঠে আসা ছাত্র নেতৃত্ব এই 24-এর ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয় এবং জয়ী হয়। পিছনে কিন্তু অনেক কথা, সে কথায় আমি এখন আপাতত যাচ্ছি না। এর পিছনে অনেক ডিজাইন, আমাদের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে অনেক ধরনের ষড়যন্ত্র, দেশি এবং আন্তর্জাতিক, সব কিছুর পরেও আমি এটা বলতে চাই, বা আমরা এটা বলবো এবং আমাদের বলা উচিত, 24-এর জুলাই আন্দোলন ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, কিন্তু সেই আন্দোলন থেকে আমরা কি চেয়েছিলাম আর আমরা কি পেলাম আজ 2 বছর পরের, এর একটু হিসেব নিকেশ বোধহয় আমাদের প্রয়োজন। এ কারণেই প্রয়োজন, জুলাই নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে ইদানিং, মানে গত কদিন জুলাই মাসটা শুরু হওয়ার সাথে সাথে জুলাই নিয়ে ওই যে শাওন বলেন আর ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় নেতা তাদের বক্তব্য বলেন নিয়ে অনেক নোংরামি হচ্ছে। এগুলি নোংরামি, এগুলি হবে, এগুলি ছিল না। এইগুলি ছোট লোক, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত যেগুলি, এরা এসব নিয়ে আমাদের গৌরব, অহংকার, মুক্তিযুদ্ধের চেতনা সমস্তকে ধূলিসাৎ করতে চায় এবং এটাই যেন তাদের কাজ। এবং ডক্টর ইউনূস এসে যেন সেটাতে অগ্নিতে গীতাহুতি দেওয়ার মতো ডক্টর ইউনূস করেছেন। আচ্ছা, কেউ কি বিশ্বাস করেছে এটা নোবেল প্রাইজ বিজয়ী আমাদের এই গৌরবের একটি মুখ, যার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস, এই মানুষটি এসে জামাতকে সঙ্গে নিয়ে দেশটিকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করবে, মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দেবে, বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে ফেলে দিবে, মুছে ফেলবে, জেরে ফেলবে, সবকিছু করে ফেলবে? কিন্তু সেটি হয়েছে। আসুন 90 যেটা দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, 90-এর যে গণ আন্দোলন, ছাত্র আন্দোলন হলো, আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত। আমি একটি কথা আবার আপনাদের সঙ্গে আমি একাধিকবার বিভিন্ন ভিডিওতে বলছি, আবার আজকে বলছি, ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশে বাক স্বাধীনতা বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী বলেই আমি মনে করি বাংলাদেশে জামাত কেন, যে কোনো রাজনৈতিক দলের
রাজনীতি করার অধিকার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়, গণতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থায় করতে পারে। জামাত যেমন ৭১-এর অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা না করে গ্রহিত অন্যায় কাজ করেছে, ঠিক তেমনি ভাবে জামাতকে রাজনৈতিকভাবে প্রতিহত করা আর আমাকে নিষিদ্ধ করা, আমি এর বিরোধী। আপনার সুযোগ সুবিধা মতো জামাতকে ব্যবহার করবেন, পরে আবার জামাতকে নিষিদ্ধ করে দিবেন, বলবেন ধর্মভিত্তিক রাজনীতি। আপনারা কে, বিএনপি হোক আওয়ামী লীগ হোক, কে ধর্ম নিয়ে রাজনীতি করেন? ধর্ম নিয়ে রাজনীতি যদি নাই হতো, তাহলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়টিকে মাদ্রাসা বানানোর যে পরিকল্পনা, সেটি কে করেছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়কে কৌমি মাদ্রাসা স্টাইলে ছাত্রদেরকে এনে বুঝাই করে ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়কে কে বানিয়েছিল? কৌমি বিশ্ববিদ্যালয়। এবং কে উপাধি পেয়েছিল কৌমি মাতা? আজ সেই কৌমি মাতা কোথায়? পরে আসছি। যেটা বলছিলাম সেটা হলো ৯০-এর ছাত্র আন্দোলনের পরে ছাত্রলীগ, ছাত্রদল সহ গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলি, ছাত্র ইউনিয়ন বলেন, বাম রাজনীতির অন্যান্য সংগঠনগুলি বলেন, সকলেই ৯০-এর আন্দোলনে জয়েন করে। আচ্ছা ভাই, তারা ৯০ আন্দোলন করার পরে, এরশাদ পতনের পর, তারা কিন্তু শিক্ষাঙ্গনে ফিরে যায়। তারা কেউ কিন্তু এমপি হতে আসেনি, কেউ তারা বাণিজ্য করতে আসেনি, চাঁদাবাজি করতে আসেনি, কিচ্ছু হয়নি। কিন্তু কি দেখলাম আমরা ২৪-এর আন্দোলনের পরে? একেবারে পুরো উল্টো। উল্টো না শুধু, মানে আমাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জন্য একটি ভয়াবহ অধ্যায়ের সূচনা হয়। কি? যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনের পরে যে ছাত্র নেতারা, তারা কি করলেন? তারা কজন? ১০ জন, ১২ জন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেলেন। ওদের এক বেলা খাওয়া জুটলে আরেক বেলার খাওয়ার জন্য তাদেরকে হাহাকার করতে হতো। একটি শার্ট গায়ে দিলে সেই শার্টটিকে ধুয়ে আবার পরতে হতো। দুটি শার্ট ছিল না, দুটো প্যান্ট ছিল না, পকেটে ৫টা টাকা ছিল না। ওদের বাড়িঘর যে যে জেলা থেকে আসুক, হোক পঞ্চগড়, হোক কুমিল্লা, হোক মুরাদগঞ্জ, হোক দেবিদ্বার, হোক ভোলা, বাড়িঘর নিশ্চয় দেখেছেন। ওদের বাড়িঘরে দরজা ছিল, জানালা নেই, জানালা ছিল, দরজা নেই, দরজা জানালা ছিল, সিলিং নেই, সিলিং ছিল, ছাদ নেই। এই ছিল এদের অবস্থা। আর আজকে তাদের অবস্থাটা কি? ও মাই গড! ভাবা যায়? রাজ্যের রাজা, ঐশ্বর্য প্রাচুর্যের ধন দৌলতে টৈটুম্বুর তারা। কিভাবে হলো ভাই? ৯০-এর ছাত্র নেতারা ৯০-এর ৭ তারিখে যখন বিপ্লব করলো, তখন তারপরে কি তারা হয়েছিল? এরা তো কেউ এমপিও পর্যন্ত হয়নি, না আওয়ামী লীগ থেকে, না বিএনপি থেকে, না জামাত থেকে, কেউ তো এমপি হয়নি। আর আজকে তারা এমপি হলো। আচ্ছা, ওদের পিছনে যে লক্ষ লক্ষ ছাত্র ছিল, ওরা কোথায় গেল? দেখুন, আমরা কিন্তু এই ধরলাম, আমি আমি জানি না, বাতের হোটেলে তাদেরকে যে বন্দি করে রেখেছিল, ভাত খাওয়াইছিল, ওই যে হারুন, ডিবির হারুন, অ্যারেস্ট করে নিয়ে সেখান থেকে মুক্তি চেয়েছিল। তখন কটা ছেলে, কটা মেয়ে ছিল এখানে? এখানে ৪টি ৫টি ছেলে, একটি মেয়ে ছিল। মেয়েগুলি এখন আর নেই, ছেলেগুলি রয়েছে। ওরা ইদাপর এরা এমপি টেমপি হয়ে একেবারে সবকিছু দুনিয়া তাদের হাতের মুঠোতে। চিন্তা করতে পারেন? ইউনুস দুটোকে
উপদেষ্টা বানিয়েছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা হয়ে কি দাপট দেখিয়েছে দেখেছেন তো ভাই। হাসনাত আব্দুল্লাহকে 10 কোটি টাকা দিয়ে দেয়, নিজে 14 কোটি টাকা নিয়ে নেয় বাণিজ্য। এবং এই যে আওয়ামী লীগের নেতাগুলি, ওইগুলির কলকাতায় পাস করে দেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কারা নিয়েছে, ওরা নিয়েছে। না আমি বলছিলাম দেখুন, ছাত্র আন্দোলন করার পরে দেশের একটি পরিবর্তনের জন্য বা শেখ হাসিনা সরকারের সীমাহীন দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নির্বাচনকে ধ্বংস, এগুলি তো মেন অজুহাত। শেখ হাসিনা সরকারের আমলে দেশের উন্নয়ন অনেক হয়েছে। উন্নয়ন শেখ হাসিনা সরকারের অনেক অনিয়মের কাছে পরাজিত হয়ে গেল। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের অপকর্মের জন্য কাকে সবচেয়ে বেশি মাসুল দিতে হয়েছে? আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সারা দেশে বঙ্গবন্ধুর স্মৃতিকে ভুলুণ্ঠিত করা হয়েছে, ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও প্রশ্ন, আচ্ছা সারা দেশে কি বঙ্গবন্ধুর স্ট্যাচুর প্রয়োজন ছিল? বঙ্গবন্ধু কি শুধু আওয়ামী লীগের? বঙ্গবন্ধুকে আওয়ামী লীগকরণ করে শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার। বঙ্গবন্ধু না শুধু পর্যন্ত আমাদের ইতিহাসের আইকন, ইতিহাসের আইকনিক যে বাড়িটি 32 নম্বর পর্যন্ত ভেঙে দেওয়া হলো। এর অনেক ঘটনা, সে ঘটনার কথা যাচ্ছি না। যাই হোক, এখন আসছি জুলাই বিপ্লবে বাকি ছাত্ররা কোথায় গেল ভাই? এখন হাসনাত আব্দুল্লাহরা তারা দাপট করলেন, তারা তারা সবকিছু করলো, তো তারা ছিল না কেন? সব কিন্তু সরে পড়ছে। আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফোন করে বলতো রাজুতে আয়, রাজুতে কিন্তু হাজার হাজার ছাত্ররা আসতো। এখন আসে না কেন? তারা কই? বাম রাজনীতি, প্রগতিশীল ছাত্র সংগঠনগুলির যারা ছিল ওদের সঙ্গে ওরা কোথায়? ওরা নাই কেন? ওদের দাপট নাই? ওরা তো দাপট থাকার। আজকে যদি হাসনাত আব্দুল্লাহদের দাপট থাকে, সার্জিস আলমদের দাপট থাকে, তা তাদের থাকবে না কেন? তারা নাই কেন? তারা সরে পড়ছে কেন? 90-এর আন্দোলনের পর কি এমনটি হয়েছিল? 90-এর আন্দোলনের পর কি? আমি কথাটা বারবার এই জন্য বলি, 90-এর ছাত্র আন্দোলনের পরে ছাত্রলীগ, ছাত্র দল, তারা তাদের মতো করে চলে গিয়েছিল তাদের জায়গায়। তাদের জায়গা কোথায়? শিক্ষাঙ্গন। আর তাদের অভিভাবককে আওয়ামী লীগ, বিএনপি। আওয়ামী লীগ বিএনপি নির্বাচন করেছে, বিএনপি নির্বাচনে জয় হয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে প্রধান বিরোধী দল হয়েছে, জামাতে ইসলামে অনেকগুলি আসন পেয়েছে। দিয়ে 91-এ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা গণতন্ত্রের যাত্রা শুরু করি। তারপরের ইতিহাসটা না হয় এখন বললাম না, পরবর্তীতে বলা যাবে। কিন্তু আমি বলছিলাম যে এই যে হাসনাত আব্দুল্লাহ সহ এই যে আরেকজন কি জানি পাটোয়ারি, ওরা কি ছিল? মানে ছাত্র আন্দোলন করে সরকার পরিবর্তনের করার মানে কি সরকারের সঙ্গে তাদের মানে রাষ্ট্রযন্ত্র, সরকার সবকিছুর সঙ্গে শেয়ার করতে হবে? তবে আমি ছাত্রদেরকে খুব একটা বেশি এই ব্যাপারে, কারণ কারণ ওরা শুনেন, অভাব অনটন, এরা জীবনের সঙ্গে যুদ্ধ করে বড় হয়েছে। বাবা রাজমিস্ত্রি কাজ করত, আরেকজনের বাবা রিক্সা চালাইতো, আরেকজনের বাবা মসজিদের মুয়াজ্জিন ছিলেন। এদের কত টাকা ইনকাম ছিল? এদের সন্তানরাই তো ওরা। তো ওরা যখন অভাব অনটনের মাঝে জীবন পায়, তখন হঠাৎ করে যখন তারা পাবে তখন তো তারা করবেই। তারা পারেনি ধৈর্য, দেশপ্রেম, সহানুভূতি তারা দেখাতে পারেনি। তারা তখন নিজেদের চিন্তা সবচেয়ে বেশি করে তারা করেছে বলেই আজকে তারা আঙ্গুল ফুলে কলা গাছ, বট গাছ, মন্ত্রী,
হয়েছিল, মন্ত্রী বলতে উপদেষ্টা হয়েছিল, এখন আবার সংসদে। সংসদে একজন পাশও করেনি, নাহিদ তো পাশই করেনি, কিন্তু ইঞ্জিনিয়ারিং করে তাকে তারেক রহমানের কাছ থেকে ভিক্ষা করে নাহিদের সিটটা তাদের নিতে হলো। এই যে এই ইতিহাস কে না জানে, এই ইতিহাস সকলেই জানে। এই হলো বাংলা। আচ্ছা, তারপরে এখন কি হলো, শাওন কি বলছে না বলছে আমি শাওনে দিই। আমি মনে করি না যে শাওন যে কথা বলছে, শাওনের মতন একজন রুচি সম্পন্ন অভিনেত্রী, হুমায়ুন আহমেদের স্ত্রী, তাছাড়া শিল্প সংস্কৃতি সাহিত্যের জগতে একজন পরিচিত মানুষ, তিনি এভাবে রিয়াক্ট না করলে হতো। কুকুর কামড় দিলে কুকুরকে কামড় দিতে হয় না। জুলাই বিপ্লবে আমরা কি পেয়েছি? অশ্রাব্য অশ্লীল ভাষায় গালিগালাজ। 90-এ শুনেছেন, 71-এ শুনেছেন। এই হলো আমাদের তথ্য প্রযুক্তির আধুনিক যুগে আজকে আধুনিক বাংলাদেশে আমরা পেয়েছি কি স্লোগানগুলি শুনুন। খালেদা জিয়া মৃত্যু সজ্জায়, তাকে নিয়েও তো বাজে স্লোগান দেওয়া হয়েছে। তারেক রহমান লন্ডন বসে আছে, তাকে নিয়েও তো ওরা বারো স্লোগান দিয়েছে। এই যে হাদি হাদি করে ওরা, এই হাদির জুলাই বিপ্লবে তার কোনো ভূমিকা নেই। খুদ হাদি, আমি মনে করি সে একজন মেধাবী ছিল, যদিও তার মুখের ভাষা সে আমাদের যুব সমাজকে এক ধরনের বিভ্রান্ত করে গেছে। সেটা হইতেও পারে, যে ধরনের পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে ওরা এসেছে, পড়াশোনা যাই কিছু করুক, এরপরেও ব্যবহার, আচার আচরণ, ভাষা, এসবগুলি পারিবারিক শিক্ষা, এগুলি ইউনিভার্সিটিতে স্কুলে শেখানো হয় না, প্রাইমারিতে শেখানো হয়। প্রাইমারির শিক্ষকরা ছাত্ররা যখন ছোট থাকে তখন শেখায়, যেমন মা বাবা যেভাবে শেখায়। কিন্তু মাদ্রাসাতে কি হয়, এ সমস্ত ছেলেবেলারা মাদ্রাসা তো যেগুলি হয় প্রতিদিন এই খবরে আপনারা দেখছেন, নতুন করে বলার দরকার নেই। যাই হোক, যে পরিমাণ ভাষায়, যে হাদির ভাষা, অশ্লীল ভাষা ব্যবহার করে, বাংলাদেশে এর আগে কখনো স্লোগান উঠেছিল? আজকাল বাচ্চারা যে কথা বলে, এই যে আমাদের সামাজিক অবক্ষয়, শিক্ষকও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাজে কথা, জুলাই নিয়ে বাজে কথা বলছে। উনি শিক্ষক, উনি আবার শিক্ষা দেয়। আসিফ নজরুল দুর্নীতিবাজ, ধান্দাবাজ, বাটপার, সে হলো আইনের শিক্ষক। আমি ওই ভিডিওটা বড় হবে দেখে আমি ওইদিকে যাচ্ছি না। আসিফ নজরুল আর ডক্টর ইউনূসের বাটপারির মাধ্যমে ওই যে মেটিকুলাসলি ডিজাইনের যে ধান্দা, সেই নিয়ে আমি বহু ভিডিও করেছি, আরো করব পরবর্তীতে, আজকে আর এটা বলবো না। আজকে আমি এটুক বলতে চাই যে জুলাই থেকে আমরা কি পেলাম, আমরা কি চেয়েছিলাম আর কি পেলাম। জুলাই থেকে আমরা পেয়েছি কতগুলি ছাত্র, যেগুলি বলতে গেলে রাস্তার ভিখারি ছিল, ওরা শাহেনশাহ হয়ে গেছে। ওদের রিক্সায় চড়ার ক্ষমতা ছিল না, একটি সাইকেল কেনার ক্ষমতা ছিল না, এখন ভালো ভালো গাড়ি চালায়। কাপড় চুপড় আমরা আমেরিকা থেকেও তা পড়তে পারি না। কি ছিল ওদের? এরই নাম দেশপ্রেম, এর নামে বিপ্লব, এর নামেই কি আমাদের সংস্কৃতি, এর নামে কি সংস্কার, এর নামে কি বৈষম্য, এর নামে কি মেধা। এই ছিল সমস্ত বিষয়টি। আমরা 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 অনেক, আমি নিজে ব্যক্তিগতভাবে বলি, আমি হাসিনা সরকারের পতন চেয়েছিলাম ব্যক্তিগতভাবে। আমি এখনো বলি, যেভাবে শেখ হাসিনা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে দম্ভ অহংকারের মাঝে মানুষকে মানুষ হিসেবে গণ্য না করে দেশ চালাচ্ছিলেন, শেখ হাসিনার পতনটি অনিবার্য ছিল। কিন্তু শেখ হাসিনার আমলের
উন্নয়ন, বাংলাদেশের ছবি, এই ছবি বাংলাদেশের আগে ছিল না। সেটার কৃতিত্ব শেখ হাসিনাকে দিতে হবে। পরবর্তীতে রাজনৈতিকভাবে তিনি কি করেছেন সেটাও মানুষের কাছে স্পষ্ট। দ্বিতীয় কথা, উনি অন্যায় করলে ওনার বিচার হবে, এবং বিচার তো হয়েছে ওনার। ওনাকে নিয়ে আসুন, এনে ফাঁসি দিয়ে দিন, প্রবলেম কি? কিন্তু একটি কথা এখানে বলা উচিত, শেখ হাসিনা যেদিন বাংলাদেশ ছেড়ে চলে যায় 5 আগস্ট, বাংলাদেশের জাতীয় পত্র পত্রিকাগুলি যদি খুলেন, প্রত্যেকটিতে দেখবেন 450, 750, 700 বা 750 পর্যন্ত লোক মারা গেছে। সেটা যেভাবে মারা যাক, সেটা অন্য একটা ভিডিও হইতে পারে। আচ্ছা ভাই, 750 পরে 1400 হইতে কত লাগে? আরো 450। এখন পর্যন্ত তারা যে 1400 বলে, তো 5 তারিখ থেকে যে বাকি যে 14, আরো 450 মারা গেল, তাদের জন্য কার ফাঁসি হওয়া উচিত? 750 জন্য শেখ হাসিনার ফাঁসি, আওয়ামী লীগের ফাঁসি। তার বাকি যে হলো, ওদের জন্য কার ফাঁসি হওয়া উচিত? জুলাইয়ে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আর জুলাইয়ের সবচেয়ে বড় প্রশ্ন এই সমস্ত অসভ্যতা, জুলাই নিয়ে অশ্লীল স্লোগান যে সমস্ত ছেলেমেয়েরা দেয়, ওদেরকে বাংলাদেশ নয়, ওদেরকে ত্রিভুবন থেকে সরিয়ে দেওয়া উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর তা না হলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ মেধাহীন হবে, বাংলাদেশ জাহান্নামে কিয়ামতের দিকে যাবে। এবং 24 আন্দোলনের ফল এখন পর্যন্ত নাহিদ, সার্জিস, পাটোয়ারি, আক্তার, এই যে কি বলে নাম, ওই যে এই যে সার্জিস আলম তো বলছি, ওই যে ছেলেটির নাম হলো গিয়ে আপনার আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, ওরা যা করেছে তা বিপ্লবের সুফল, যে এই সুফলের সাথে যায় না। ওরা বিপ্লবকে কুফলের দিকে নিয়ে গেছে, সাধারণ ছাত্রদের সঙ্গে প্রতারণা করেছে, সিম্পলি প্রতারণা। সাধারণ ছাত্ররা তাদের সাথে নেই, তারা আঙ্গুল ফুলে কলাও গাছ হয়েছে, বাকিরা কোথায়? আরো 500, 1000 ছেলে, অবস্থা আরো ভালো হইতো। রিক্সাওয়ালাও তো তাদের সঙ্গ দিয়েছে। তারা বলেছিল রিক্সাওয়ালাকে নাকি কি করবে, এমপি করবে। কই এনসিপি থেকে তো ওই রিক্সাওয়ালাকে এমপির নমিনেশন দেওয়া হয়নি, সে তো চেষ্টাও করেছিল। এই হলো অবস্থা। 24 আন্দোলনের আমাদের যা অর্জন, তা হলো অবক্ষয়, সামাজিক অবক্ষয়, রাজনৈতিক অবক্ষয়, দুর্নীতি এবং আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার ইতিহাস, এবং হাজার হাজার কোটি টাকা। গত সপ্তাহে রিপোর্ট এসছে, ডক্টর ইউনূসের সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে জমা হয়েছে। এর রহস্য উদ্ঘাটন করা উচিত। তবে এক লাইনে আমাদের সেনাবাহিনীর, আমি সবসময় আমাদের গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য সেনাবাহিনীকে সবসময় ক্রেডিট দেওয়ার চেষ্টা করি, কিন্তু 24 বিপ্লবের পরে সেনাবাহিনীকে আরো কঠোর হওয়ার প্রয়োজন ছিল। সেনাবাহিনী কঠোর হলে হয়তো এই যে অবক্ষয়ের বিষয়টি হয়তো এত দ্রুত সংক্রামক হতো না, কেউ সাহস পেত না সেনা নিবাস ঘুরিয়ে দাও, ভেঙ্গে দাও। সেনাবাহিনীর প্রধানের গোপন মিটিং এ বসে সেই মিটিং এর সারাংশ বাইরে এসে বলে দেয়া যে বুকে পাথর চেপে মেনে নিতে হয়েছে, এসব ধান্দাবাজি এবং বাটপারি। 24
আমরা চেয়েছিলাম, কিন্তু 24-এর যে ফল গত 2 বছর ধরে দেখছি তা কিন্তু আমরা চাইনি। মব চাইনি, হাসনাত আব্দুল্লাহর চুরি ডাকাতি চাইনি, আসিফ মাহমুদের চুরি চাইনি, আসিফ নজরুলের চুরি চাইনি, ডক্টর ইউনুসের ধান্দাবাজি বাটপারি আর চুরি আমরা চাইনি। আমরা চেয়েছিলাম গণতন্ত্রের একটি উত্তরণ, যেখানে মানুষ যারা বিপ্লব করেছে তাদের অধিকার নিয়ে সরকার এবং জনগণ কথা বলবে। বিএনপিকে এই মুহূর্তে এই ইস্যুতে অন্তত কিছু বলার নেই, কারণ বিএনপি সবে ক্ষমতা নিয়েছে, এবং কিভাবে ক্ষমতা নিয়েছে সেটাও আপনারা জানেন। এই ইউনুসের হাত থেকে ক্ষমতা নিতে বিএনপির মাথার ঘাম পায়ে পড়েছে, কারণ বাটপার ইউনুস চায়নি ক্ষমতা হস্তান্তর করতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। জুলাই অভ্যুত্থানে যারা মারা গিয়েছেন, আবারও তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।